আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিজিএমই এর সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল্লাহিল রাকিব স্যার। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সাথে প্রথম প্রশ্নটা যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে, এটা আমাদের জন্য অবশ্যই ভালো খবর, জানুয়ারিতে আসলে এই রপ্তানি পণ্যের, রপ্তানি পোশাকের ক্ষেত্রে ক্রয়াদেশ বেড়েছে, কিন্তু এক্ষেত্রে দর কষাকষির একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যেটির যতটুকু পণ্য মূল্য হওয়া উচিত, ক্রয়াদেশ ধরার জন্য অনেকে আসলে সেটির চেয়ে আসলে কমিয়ে পণ্যটা বা ক্রয়াদেশটা নিতে চাচ্ছে। এই বিষয়টা দেশীয় বাজারে, রপ্তানি বাজারে পোশাক শিল্পের ক্ষেত্রে কতটুকু আসলে নেগেটিভ পজিটিভ দুটোর ক্ষেত্রেই যদি বলি কি ভূমিকা রাখছে, আপনার মতামতটা যদি বলতেন স্যার। ধন্যবাদ। আমি প্রথমে প্রশ্নটা আপনি বললেন যে ক্রয়াদেশ পাওয়ার ব্যাপারে দাম কমিয়ে নেওয়া হচ্ছে, এই ব্যাপারটা আসলে ঠিক সে আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত না। বাট আমি যেটা মনে করি যে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইসটা ড্রপ করছে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটেও ক্রাইসিস রয়েছে, আমেরিকা ইটসেলফ স্টিল সাফারিং, এবং একটা ট্রমাটাইজ সিচুয়েশন আমেরিকান মার্কেটেও আছে। আমরা প্রতিনিয়ত রিটেলারদের সাথে কথা বলছি যে তারাও অফকোর্স, একটা হচ্ছে চায়নার উপরে যে ট্রেড ব্যারিয়ার ইম্পোজ করা হচ্ছে, একটা ট্রেড ওয়ার শুরু হয়েছে, সেটা যদিও এই মুহূর্তে স্থগিত আছে, তবুও এটা নেগোশিয়েট হচ্ছে। হয়তোবা একটা ট্রেড পলিসি দাঁড় হবে বা একটা ট্যাক্স পলিসিও দাঁড় হবে, এবং এর কিছুটা সুফল আমরা পাবো। কিন্তু দিনের শেষে আমাদের যে উৎপাদন খরচ বাড়ছে এবং আমাদের দেশের যে আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের যে সামগ্রিক অবস্থা এবং পলিসিগুলো ব্যবসা বান্ধব না, এটা কিন্তু আমাদের ইনভেস্টরদেরকে, আমরা ফরেন ইনভেস্টর বলি বা আমাদের দেশি যারা আমরা ইনভেস্ট করছি, সবাইকেই কিন্তু কিছুটা হলেও কনফিউজ করছে। সো অফকোর্স এটা বিজনেস বাড়ানোর সময়, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং ইকোসিস্টেম কিন্তু একেবারেই ফেভারে নাই। আমরা মনে করি যে এখন যে একটা সুযোগ এসেছে বা আসবে ব্যবসাকে আমেরিকান মার্কেটে বাড়ানো, যেখানে এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইউরোপিয়ান মার্কেটে জিএসপি হারানোর একটা ভয় রয়ে গেছে বললে একটু কম বলা হবে। জিএসপিটা আর থাকবে না, সেক্ষেত্রে জিএসপি প্লাসের এলিজিবিলিটি আসার জন্য আমাদের যে প্রিরিকুইজিট, সেখানেও কিন্তু খানিকটা আমরা পিছিয়ে আছি। এমত অবস্থায় আমেরিকান মার্কেটের বিজনেসটা বাড়লে সেটা আমাদেরকে সুফল দিবে, কিন্তু তার জন্য আমাদের আসলে কিছুটা যত্ন দরকার সরকারের পক্ষ থেকে, এবং আমি মনে করি যে ব্যবসায়ীদেরকেও আরো স্ট্র্যাটেজিক হতে হবে। স্যার, আপনি ওই যে প্রসঙ্গটা বললেন সেটি হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের বাজারটা আসলে দখলের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা বিগত বছরগুলোতেও যতটুকু দেখেছি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকারের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ কৌশলী আচরণ করেছে এবং সেটা দখলও করতে পেরেছে। কিন্তু একদম রিসেন্টলি ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে অনেকাংশে এগিয়ে গেছে এবং তাদের প্রবৃদ্ধির পরিমাণও অনেকাংশে বেশি। আসলে কি কি সুবিধার কারণে তারা এটি করতে পারছে আর বাংলাদেশ কি কি কারণে পারছে না, এই পার্থক্যটা কি আমরা আসলে নিরূপণ করতে পেরেছি বা সেটি আসলে কিভাবে নিরূপণ করা উচিত? ভিয়েতনামের কেসটা টোটালি বাংলাদেশের চেয়ে ভিন্ন। প্রথমত, ভিয়েতনামে লোকাল ইনভেস্টমেন্ট কম, এগুলো সব চাইনিজ ইনভেস্টমেন্ট, এবং চাইনিজরা যখন চাইনিজদের যে বেল্ট অ্যান্ড রোড পলিসি বা চায়নার যে প্লাগ এন্ড প্লাগ আউট পলিসি, এই পলিসিগুলোতে তারা যে সমস্ত কান্ট্রি, যে সমস্ত ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ট্যাক্স অ্যাডভান্টেজটা পাচ্ছে, সেখানে গিয়ে তারা ইনভেস্ট করছে। অফকোর্স এখানে যেটা দেখার ব্যাপার আছে সেটা হচ্ছে ভিয়েতনামের গভর্নমেন্টের যে ট্রান্সপারেন্সি এবং রেড টেপিজম বা ইজ অফ ডুইং বিজনেসের যে তাদের এফিসিয়েন্সি, সেটা আমাদের চেয়ে অনেক অনেক বেটার। যে কোনো ফরেন ইনভেস্টরকে তারা অনেক বেশি আকৃষ্ট করে, কারণ তাদের 7 দিনের মধ্যে সমস্ত লাইসেন্সিং হয়ে যায়। আপনার কনস্ট্রাকশনের জন্য সরকারের বিভিন্ন স্পেসিফিক এরিয়া করা আছে, পলিসিগুলো স্বচ্ছ, এবং একটা ইনভেস্টার ইনভেস্ট করার পর সে কিভাবে তার ইনভেস্টমেন্টটাকে উঠিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু প্রিসাইজ বলা আছে। প্লাস ভিয়েতনামের সাথে যে ভিয়েতনাম ওয়ারের পরবর্তী পর্যায়ে আমেরিকান একটা সিম্প্যাথি সেখানে কাজ করে, যে কারণে তারা তাদেরকে স্পেসিফিক কিছু অ্যাডভান্টেজ তো সবসময় দিয়ে আসছে। এটা ইনভিজিবলি বেশ কিছু কমিটমেন্ট তাদের আছে। আমি বিশ্বাস করি আমরা এই পরিক্রমায় আমাদের সরকার, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমেরিকান সরকারের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এবং একটা এই সুবিধাটা কাজে লাগিয়ে আমরা যদি একটা ট্যাক্স বেনিফিট সেখানে আদায় করতে পারি,
যে আমাদের উপরে যে ট্যাক্সটা ইম্পোজ আছে সেটা থেকে অ্যাটলিস্ট একটা ট্যাক্স রিডাকশনও আসে, সেটা আমেরিকান রিটেলারদের বা ইম্পোর্টারদেরকে অনেক সাপোর্ট করবে। একই সাথে সরকারের উচিত হবে আমাদের এই পজিশনটাকে কাজে লাগিয়ে আমাদের ছোট এবং মাঝারি ফ্যাক্টরি বা আমাদের গত বছর এবং এই বছরে যে সমস্ত ইরোশন হয়েছে, ক্যাশ ফ্লোতে ডিসরাপশন এসেছে, সেগুলোকে সাপোর্ট করার জন্য আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরির ভিতরে তাদের পজিশন বুঝে তাদের জন্য একটা নিশ সাপোর্ট প্ল্যান নিয়ে আসা। তাতে করে কি হবে যে শর্ট টার্ম সাপোর্ট বাট লং টার্ম গেইন। আমরা মনে করি যে আমাদের ছোট এবং মাঝারি ফ্যাক্টরিগুলো এবং কিছু কিছু বড় ফ্যাক্টরিও ক্যাশ ফ্লো ক্রাইসিসে ভুগছে ডিউ টু সাডেন রেইজ অফ পাওয়ার কস্ট। এই 286% পাওয়ার কস্ট বেড়েছে, আমাদের বেতন বেড়েছে প্রায় 56%, আমাদের অ্যাসোসিয়েটেড সব ধরনের কস্ট বেড়েছে, কস্ট অফ ফান্ড বেড়েছে, ব্যাংকের ইন্টারেস্ট বেড়েছে। সবকিছু মিলিয়ে ছোট এবং মাঝারি ফ্যাক্টরিগুলো তাদের ক্যাশ ফ্লোতে রেভিনিউ এবং এক্সপেন্সের যে ব্যালেন্সিং সেটা ঠিক মতো ধরে রাখতে পারছে না। আমরা মনে করি এই ইফিসিয়েন্সিটাকে সাপোর্ট করতে হলে, এই আপহোল্ডেড এফিসিয়েন্সিটাকে ধরে রাখতে হলে আমাদের সরকারের একটা সাময়িক সাপোর্ট এই ফ্যাক্টরিগুলোর জন্য পলিসি আকারে নিয়ে আসা উচিত। তা IMF কে জাস্ট ফোকাস করে না, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিশ নিড, সেটা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে এই সিকনেসটা যদি এই ফ্যাক্টরিগুলো কাটিয়ে উঠতে পারে, তাহলে জব ক্রিয়েশন বা প্রপার্টি এলিভেশন এবং সমস্ত SDG গোল ইন্ডেক্সগুলোতে আমরা অনেক কন্ট্রিবিউট করে ইমপ্রুভমেন্টটা নিয়ে আসতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি এটাই সুযোগ, সরকারের উচিত এখনই মনোযোগ দেয়া। স্যার, আপনি অনেকগুলোরই আসলে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। একেবারে সর্বশেষ পর্যায়ে আছে, ছোট্ট করে আরেকটা প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাইবো। সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ক্ষমতা নিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্য যুদ্ধ এটা সার্বজনীন, মানে আমরা প্রাগৈতিহাসিক আমল থেকেই দেখে আসছি। তো সেই জায়গাটাতে এই প্রশাসনের অধীনে চীনের সাথে তাদের যে বাণিজ্যিক একটা ব্যারিয়ার আসলে তৈরি হচ্ছে, অদৃশ্যমান ব্যারিয়ার তৈরি হচ্ছে, সেই জায়গাটাতে বাংলাদেশ আসলে কতটুকু সুবিধা নিতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টর এন্ড পাবলিক সেক্টর সবাই একটা অ্যাকচুয়ালি দুমুখী অ্যাডভান্টেজ নিতে পারে। একটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্টের সাথে একটা ট্যাক্স রিডাকশন নেগোসিয়েশনে যাওয়া, এবং আরেকটা হচ্ছে চায়নার সাথে চাইনিজ গভর্নমেন্টকে বলা যে তোমরা তোমাদের ইনভেস্টমেন্ট গুলোকে বাংলাদেশে নিয়ে আসতে পারো, আমরা তোমাদেরকে এই ফেসিলিটি দিব। তাতে করে চায়নার যেটা হারানোর সেটাও তারা হারালো না, তারা অফশোরে নিয়ে আসলো। আর বাংলাদেশের জন্য গেইন পয়েন্ট হচ্ছে তার জব ক্রিয়েশন বাড়লো, টেকনোলজি সাপোর্ট হলো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটাতে আমরা পিছিয়ে আছি, আমাদের ম্যানমেড ফাইবার, সেখানে চায়না কিন্তু অনেক আগানো, এবং তাদের এই টেকনোলজি যে অ্যাডভান্স লেভেল টেকনোলজি, এটা তারা যদি এখানে এসে ইনভেস্ট করে, টেকনোলজি যদি ট্রান্সফার হয়, সেক্ষেত্রে আমাদের যে এখানকার লোকাল এন্টারপ্রেনার তাদের যে জয়েন্ট ভেঞ্চার বলি বা তাদের সাথে টেকনোলজি ট্রান্সফার ক্যাপাসিটি MOU বলি, এই সবগুলো পার্সপেক্টিভে বাংলাদেশের ব্যবসা এবং RMGর যে প্রোডাক্ট ডাইভার্সিটিতে RMGর যে একটা স্কোপ সেটা কাজে লাগাবে, এবং তাতে করে আরো 20 লক্ষ ডাইরেক্ট এমপ্লয়মেন্ট সম্ভব, এবং আরো প্রায় $20 বিলিয়ন ইনভেস্টমেন্ট আনা সম্ভব, এবং তাতে করে ইকোনমিতে মানি ইনজেকশন বাড়বে, এক্সপোর্ট 48 থেকে $80 বিলিয়ন সম্ভব, এবং তাতে করে ইকোনমি একটা লেভেলে পৌঁছে যাবে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই সম্ভাবনার কথা আসলে আমরা বাস্তবে দেখতে চাই। সেই স্বপ্নের সফল বাস্তবায়ন যখন অর্থনীতিতে এসে পড়বে, তখন দেশ অবশ্যই সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে এত কষ্ট করে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ আলোচনার জন্য স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন BGMA এর সাবেক সিনিয়র সভাপতি জনাব আব্দুল্লাহিল রাকিব।